শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। অতিবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলে ভয়াবহ এই বন্যা তৈরি হয়েছে। এতে ডুম্বুর বাঁধ নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে, এমন মত ইমেরিটাস অধ্যাপক ও পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের। বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন তিনি। রাতের আধারে দুঃস্বপ্নের মতো উজান থেকে ঢল নামে পানির স্রোতের তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা। এবারের এই ভয়াবহ ঢল নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে। অভিযোগ উঠেছে, ভারতের বিভিন্ন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেয়ায় বন্যার এই ভয়াবহতা তৈরি হয়েছে। তবে ইমেরিটাস অধ্যাপক ও পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের মতে, অতিবৃষ্টি ও আন্তঃসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলই মূলত দায়ী। তিনি বলেন, উজানে ভারী বৃষ্টির সাথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বৃষ্টির পানি এক হওয়ায় এমন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এবার যে বন্যা হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে অতিবৃষ্টি, এবং খবরের কাগজে দেখেছি এক দিন 300-350 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। যে নদীগুলো বৃষ্টির পানিটাকে ভাটিতে নিয়ে যায়, তার ধারণ ক্ষমতা বেশি হলেই দুই পার উপচে বন্যা হতে পারে। ভারতের ত্রিপুরায় গোমতী নদীতে ডুম্বুর বাঁধ নিয়ে যে বিতর্ক হচ্ছে তাকে অহেতুক বলছেন এই বিশেষজ্ঞ। জানান, বাঁধ সবসময় বন্যা তৈরি করে না, বরং বন্যা নিয়ন্ত্রণেও কাজ করে। সেজন্য বাংলাদেশও অভিন্ন বেশ কিছু নদীতে বাঁধ নির্মাণ করেছে। প্রত্যেকটা নদীর দুই পারে ভারতেও বাঁধ আছে, আমাদেরও বাঁধ আছে। এই বাঁধ যদি কার্যকর থাকে তাহলে বন্যা হওয়ার কথা না। বন্যা পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে যাচ্ছে, এমন প্রশ্নে ডক্টর আইনুন নিশাত জানান, গণমাধ্যম বা সাধারণ মানুষের ক্ষোভকে রাষ্ট্রীয়ভাবে নেয়ার সুযোগ নেই, বরং বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমার প্রস্তাব হচ্ছে, অবিলম্বে সরকার যেন একটা হাই পাওয়ার টাস্ক ফোর্স করে 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কী ধরনের নিতে হবে তার ব্যবস্থা করেন। অভিন্ন নদীর পানি ব্যবহারে সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়ে এই বিশেষজ্ঞ সতর্কবার্তা দেন, ভবিষ্যতে আরো ঘন ঘন এমন বন্যার সম্মুখীন হতে পারে এই অঞ্চল। নতুন করে চিন্তা করতে হবে, ফ্রেশ চিন্তা। মিলা খন্দকার, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খানের সঙ্গে। তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে যে বিষয়টি জানতে চাইছি, 36 বছরের ভিতরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো। বলা হচ্ছে ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে এমনটা তৈরি হচ্ছে। আসলে এটাই কি প্রধান কারণ? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার সাথে রাজনীতি যেরকম আছে, টোপোগ্রাফি, জিওগ্রাফি, ক্লাইমেট চেঞ্জ সবকিছুই আছে। সুতরাং এটাকে শুধুমাত্র একটা যে বাঁধ খুলে দেওয়ার পার্সপেক্টিভ থেকে দেখলে হবে না। এটাকে অনেকগুলি পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। একটা হলো যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাসিভ ইনান্ডেশন এবং প্রেসিপিটেশন প্যাটার্নগুলি চেঞ্জ হয়ে গেছে, যেটা আইনুন নিশাত স্যারও বললেন, যে এসেনশিয়ালি যে হেভি বৃষ্টি বা ডাউনফল, যেটা এই কারণে একটা বড় রকমের পানির সৃষ্টি হয়েছে, যেটাকে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দুই দেশের মধ্যে যে পানি বন্টন, সেই বন্টনের জায়গাতে কিন্তু বাংলাদেশ বরাবরই একটা প্যাসিভ রেসিপিয়েন্টের দিকে আছে। আপনি যদি ভারতের আন্তঃনদী সংযোগগুলি দেখেন, যার মধ্যে কিন্তু অলমোস্ট আপনার 14টা সংযোগ খাল হিমালয়ান অংশতেই আছে। আবার যদি দেখেন যে হিমালয়ান কম্পোনেন্টের মধ্যে যেগুলি ভারত বলছে, তার 5টার মধ্যে 4টারই কিন্তু ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। তার মানে এইগুলি এখন তৈরির দিকে আছে। সেই সাথে যদি আপনি দেখেন, যদি আমরা পদ্মা রিভার সিস্টেমটাকে যদি নিয়ে আসি, সেইখানে দেখবেন 8টা নদীর মধ্যে 5টাতেই আছে, ভারত বাদ দিয়েছে। সেটা আত্রাই, ফারাক্কা, ভৈরব, কপোতাক্ষ, বেতনা, কোদালিয়া, ইছামতি, যেটাই দেখেন না কেন। সুতরাং আমরা যদি এই দিক থেকে চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে ওভারঅল যে ইকোসিস্টেম বা রিভার ট্রান্সবাউন্ডারি রিভার সিস্টেম, সেই জায়গাতে আমরা বরাবরই একটা দুর্বলতার প্রকাশ করেছি। সুতরাং আজকের যে এই বাঁধটা, সেটাতে পাবলিক পারসেপশন আমরা যখন দেখছি যে বাঁধ খুলে দিয়েছে বলে এটা হচ্ছে, সেটার যেমন একটা পলিটিক্যাল ডিমেনশন আছে, আবার টোপোগ্রাফিক বা ক্লাইমেট ডিমেনশনটাও কিন্তু আছে, যেটা এই শঙ্কার জায়গাগুলি তৈরি করেছে। সুতরাং আমার মনে হয়
যে আজকে এই বাঁধ সংক্রান্ত বিষয়ে বা এই এই বন্যা বিষয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের এখন অতি দ্রুত উচিত হবে একটা টাস্ক ফোর্সকে তৈরি করা, এবং সেই সাথে তিস্তার ক্ষেত্রে যে আমাদের একটা পেন্ডিং বিষয় ছিল ওই বিষয়টাকেও সুরাহা করা। কারণ এখানে কিন্তু আপনার রিজার্ভয়ার তৈরি করার সিস্টেম আছে, এখন অনেক মডার্ন ইকুইপমেন্টস টেকনোলজিস এসছে, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার মতো ক্যাপাবিলিটিস তৈরি হয়েছে এবং বিভিন্ন রকমের সলিউশনস কিন্তু এসছে। সুতরাং সেই জায়গাগুলিতে এখন ফোকাস করাটা খুবই জরুরি হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে কি হ্যাঁ আমরা হয়তো বা পানি সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটা হয়তো তিস্তা কিন্তু আমাদের তো অভিন্ন 54টি নদী আছে, বাকিগুলো কিভাবে আসলে সমাধান করা যাবে? সেটাই বলছি যে আমরা তিস্তার ক্ষেত্রেও আপনি দেখেন না কেন যে যে কটা বাঁধ উপরে তৈরি হয়েছে, এই এই বাঁধগুলি জলবিদ্যুৎ বলেন বা গজলডোবা থেকে সেটাকে বিহারের দিকে ডাইভার্ট করে নিয়ে গিয়ে বিহারকে সবুজায়ন করা, প্রত্যেকটা ঘটনাই ঘটছে, কিন্তু সেই জায়গাতে বাংলাদেশের সাথে ভারতের যে যোগাযোগগুলি হচ্ছিল সেগুলি অত্যন্ত, যেটাকে আমরা বলবো যে নিম্নমানের, মানে অর্থাৎ আমাদের পলিটিক্যাল বলেন বা বিউরোক্রেটিক ক্যাপাসিটি বলেন খুবই নিম্নমানের ছিল। আমাদের কিন্তু তথ্যের অভাব নেই, আমাদের সলিউশনস এর অভাব নেই, কিন্তু ব্যুরোক্রেটিক লেভেলে বা আপনার পলিটিক্যাল লেভেলে এই জায়গাতে গিয়ে আমরা সাংঘাতিক রকমের দুর্বলতার প্রকাশ করেছি। আপনি যদি তিস্তার ক্ষেত্রে এখন আমার কাছে মনে হয় যদি আমরা এই এই যেটাকে আমরা বলি যে মহাপরিকল্পনাটা করা হয়, সেটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য ভালো হবে তা না, এটা রিজিওনাল ওয়াটার গভর্নেন্সের ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা রাখবে। আমাদের এই মুহূর্তে আরো দুইটা কাজ করা খুবই জরুরি। সেটা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ভারতে এখন যে সরকার আছে সেটা স্পেসিফিক না। কংগ্রেস যখন ছিল সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই পানিগুলি সংক্রান্ত যে চুক্তিগুলি হয়েছে সেগুলি তো একটা অবসকিউরিটি রয়ে গেছে। সুতরাং সেই জায়গাতেও যে কংগ্রেস থাকলে যে বেটার হতো বা কংগ্রেস ছিল বলে তখন বেটার ওয়াটার রেজিমেন্ট ছিল, সেটাও ভাবার কিছু নাই। সুতরাং আমাদেরকে এখন এই 54টা নদীকে, আমি মনে করি যে বর্তমান সরকার এমন একটা পর্যায়ে আছে যেটাকে আসলে শুধুমাত্র বাইল্যাটারাল ডিপ্লোম্যাটিক পর্যায়ে না রেখে এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের পানি মানে বে অফ বেঙ্গলে, অর্থাৎ আমাদের যে অঞ্চলের পানিটা আছে মিয়ানমার বা ভারতের সাথে, আমরা কিন্তু বাইল্যাটারালি সলভ করতে পারিনি, এটাকে আমাদেরকে মাল্টিল্যাটারালি করতে হয়েছিল, ইউনাইটেড নেশনসে গিয়ে করতে হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে শুধুমাত্র ভারত বাংলাদেশের উপরে চিন্তা ভাবনা না করে এটাকে কতটুকু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি, মাল্টিল্যাটারাল লেভেলে নিয়ে যেতে পারি, তাতেই আমাদের মনে হয় অনেক বেশি সলিউশন আসবে। অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দেওয়ার জন্য জনাব শাহাব এনাম খান। দর্শক, আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খানের সঙ্গে। নজিরবিহীন বন্যায় নাকাল ভারতে ত্রিপুরা রাজ্য, এ পর্যন্ত প্রাণহানি বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। গেল 3 দশকে এমন বন্যা দেখেনি ত্রিপুরার মানুষ। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ছাড়িয়েছে 17 লাখ। গেল 4 দিনে ভারী বর্ষণে 8 জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। বন্যায় গেল কয়েকদিনে ঘটেছে 2000-এর বেশি ভূমিধসের ঘটনা। 1000 বেশি স্থান ভেঙে পড়ছে সড়ক, এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। হেলিকপ্টার নিয়ে ত্রাণ সহায়তায় কাজ করছে বিমান বাহিনী। শুক্র ও শনিবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। এছাড়াও বন্যা ভূমিধসে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ 7 রাজ্য থেকে এসেছে 15 জনের প্রাণহানির খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের শেষ দিন এই মনোনয়ন গ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্র্যাট পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। স্থানীয় সময় রাতে কনভেনশন হলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেওয়া ভাষণে সব আমেরিকানদের জন্য প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেন কমলা। অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদ পেছনে ফেলে আমেরিকানদের প্রতি ঐক্যের আহ্বান জানান এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। That's why we will create what I call an opportunity economy. এই মনোনয়ন নতুন পথ তৈরির সুযোগ, দেশকে এগিয়ে নিতে হবে, তবে তা কোনো একটি দলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াই পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
Opportunity is not available to everyone. এদিন কনভেনশন হলের বাইরে বিক্ষোভে নামেন অনেকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থীরা। কনভেনশন হলের ভেতরেও প্রতিবাদ জানায় ফিলিস্তিনপন্থী একটি দল। এদিকে কমলার ভাষণের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লেখেন, যেসব বিষয়ে তিনি অভিযোগ করছেন, কেন তিনি এগুলো নিয়ে কাজ করেননি। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মাসুম রাব্বি, চ্যানেল 24। গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশর কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা। এর মধ্যে অবরুদ্ধ উপত্যকায় থেমে নেই দখলদারদের বর্বরতা। দেইর আল বালাহ ও খান ইউনিসে আইডিএফের ক্রমাগত হামলায় পরিস্থিতি অবনতির দিকে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরের কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলি প্রতিনিধিরা। মিশর গাজা সীমান্তের চলমান সংকট নিয়ে কথা বলবেন তারা। তবে যুদ্ধবিরতি নিয়ে বারবার নামকাওয়াস্তে উদ্যোগ নিলেও তাতে দেখা যাচ্ছে না আলোর মুখ। এর আগে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা মিশর সীমান্ত থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারে অস্বীকৃতি জানায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইসরায়েল গ্রহণ করেছে এমন খবর প্রকাশ পায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। যাতে গাজা ও মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ ছিল। তবে সেখানকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়নি নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই বর্বরতা। উপত্যকার দেইর আল বালাহ ও খান ইউনিসে হামলার জোর বাড়িয়েছে আইডিএফ। চলমান দুর্দশা থেকে কবে মুক্তি পাবেন ফিলিস্তিনিরা, এই প্রশ্নের উত্তর যেন নেই কারো কাছে। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপে নিখোঁজ হাজার হাজার মানুষ। অন্তত 90% ফিলিস্তিনি এখন বাস্তুচ্যুত। আর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে খাবার, পানি, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। আমি জাবালিয়া ক্যাম্প থেকে সরে প্রথমে রাফায় গিয়েছিলাম। সেখান থেকে খান ইউনিসে আসতে হলো। আমার মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনা কোনো কাজে আসে না। আমাদের সত্যি কোনো আশা ভরসা নেই। এছাড়া পাল্টাপাল্টি হামলায় টালমাটাল ইসরায়েল লেবানন সীমান্ত। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। জবাবে গোলান মালভূমি ও উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে হিজবুল্লাহ। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24। এ ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।